আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর বাংলার তোমাদের পাঠ্য বইয়ের প্রথম গল্প পুঁই মাচা এই গল্পটি লাইন টু লাইন ধরে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, তোমরা জানো যে ফার্স্ট সেমিস্টারে তোমাদের এমসিকিউর ওপর পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? এবং এমসিকিউ পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের টেক্সট পড়াটা আবশ্যিক, পড়তেই হবে। লাইন টু লাইন টেক্সট না পড়লে কিন্তু তোমরা এমসিকিউ ঠিকঠাক করে উত্তর দিতে পারবে না। আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলার পুঁই মাচা, বিশিষ্ট সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা গল্প নিয়ে আমি তোমাদের সঙ্গে ক্লাস করছি। দেখো, প্রত্যেকটা লাইন তুলে তুলে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব এবং লাইন টু লাইন কিন্তু ফার্স্ট সেমিস্টারে কোশ্চেন হবে। তাহলে আমাদের জানতে হবে পুঁই মাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কেন এইটার নাম, কেন গল্পটির নাম পুঁই মাচা দিয়েছেন, তাই তো? এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা প্রথম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা বেরিয়েছিল প্রবাসী পত্রিকায়, এবং প্রবাসী পত্রিকায় তিনি প্রথম এই গল্পগুচ্ছের মধ্যে অন্যতম হচ্ছে এই পুঁই মাচা। এবং এটার মূল কাব্যগ্রন্থ হচ্ছে মেঘমল্লার বলে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থের অন্তর্গত কিন্তু পুঁই মাচা একটা ছোট গল্প হিসেবে তোমাদের পাঠ্য বিষয় রাখা হয়েছে। ঠিক আছে, আমরা এবার আলোচ্য বিষয় আসি। দেখো, এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটা গ্রাম্য চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। আমি লাইন টু লাইন পড়াচ্ছি এবং তোমরা প্রত্যেকের সামনে টেক্সট বই খুলে রাখো, তাহলে প্রত্যেকেই কিন্তু লাইন টু লাইন পড়ালে তোমাদের সামনে এটা খুব ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমেই আমরা আমাদের মনে প্রশ্ন হতে পারে যে এটা বিভূতিভূষণ এই গল্পটির নাম পুঁই মাচা কেন রেখেছেন? হ্যাঁ, তাহলে পুঁই পুঁই একটা শাক এবং এটা হচ্ছে লতানো শাক। গ্রামগঞ্জে পুঁই শাকের পুঁই শাক লতানো শাক যেহেতু, সেহেতু এটা মাচা তৈরি করে দেওয়া হয় এবং পুঁই শাকটা কিন্তু মাচার ওপরেই দিয়ে বিস্তার লাভ করে। এটা হচ্ছে পটভূমি। এবার আমাদের আলোচ্য বিষয়ে আসা যাক। প্রথমেই দেখো কি বলছে, যে সহায়ক চাটুর্যে উঠোনে পা দিয়ে তার স্ত্রীকে বললেন, যেটা একটা পটভূমি, প্রথমে একটি বাটি বা ঘটি বা কিছু দাও তো, তারকুড়োর গাছ কেটেছে, একটু ভালো রস নিয়ে আসি। এখানে পটভূমিকায় বলছেন যে চাটুর্যে মশাই তার বাড়িতে এসেছেন এবং তার স্ত্রীকে বলছেন যে একটা ঘটি বা বাটি দিতে, কেন তাল গাছ কেটেছে এবং সেখান থেকে তিনি রস তাকে দেবেন। স্ত্রীর অন্নপূর্ণা ঘরের রান্নাঘরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গ্রাম্য পটচিত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে তুলে ধরেছেন। শ্রী অন্নপূর্ণা ঘরের রান্নাঘরের দাওয়ায় বসে শীতকালের সকালবেলায় নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙ্গুলের সাহায্যে, আমরা জানি যে শীতকালে নারকেল তেল জমে যায়। এখানে লেখক দেখাচ্ছেন যে চাটুর্যে মশাই স্ত্রী অন্নপূর্ণা 2 আঙ্গুল দিয়ে যেটুকু বোতলে নারকেল তেল আছে ঝাঁটা কাঠির সাহায্যে কিন্তু সেই তেলটা তিনি আস্তে আস্তে তুলছেন এবং চুলে তেলটা মাখছেন। স্বামীকে দেখিয়া গায়ের কাপড় একটু টেনে নিলেন মাত্র। আমরা জানি যে গ্রামে যে আমরা আগে প্রাচীনকালে গ্রামে দেখতাম যে মহিলারা বহিরাগত কোনো পুরুষ কিংবা স্বামীকে দেখলেও কিন্তু মাথায় ঘোমটা দিতেন। ঠিক সেরকমভাবেই অন্নপূর্ণা তার স্বামীকে দেখে কাপড় টেনে নিলেন, কিন্তু বাটি কি ঘটি দেওয়ার জন্য বিন্দুমাত্র আগ্রহ প্রকাশ করলেন না। চাটুর্যে মশাই যে তার কাছে তালের রসের জন্য একটা ঘটি বা বাটি চাইছিলেন, সে কি তার দিকে কিন্তু বিন্দুমাত্র কোনো রকম কোনো ভ্রূক্ষেপ করলেন না, এমনকি কোনো কথাও তিনি কানে শুনলেন না। চক্রবর্তী মশাই অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে, বসে রইলে যে? এবার চক্রবর্তী মশাই বলছেন যে তোমার কি হয়েছে, যে তোমার কাছে যে আমি বাটিটা চাইলাম তা তুমি তো বাটিটা দিলে না, তোমার কি কি হয়েছে, দাও না একটা ঘটি আনতো। কোথায় গেল? তার মেয়েদের নাম ধরে ডাকছে যে এরা কোথায় গেল, তুমি তেল মেখে বুঝি ছোবে না? আগেকার দিনে একটা প্রথা ছিল যে মাথায় তেল দিলে আর কোনো জিনিসপত্র ছোবে না। সেহেতু চাটুর্যে মশাই তাই ধারণা করলেন যে তার স্ত্রী হয়তো যেহেতু মাথায় তেল দিয়েছেন সেহেতু কোনো কিছু ধরবেন না।
অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে চাহি রইলেন। অন্নপূর্ণা কিন্তু কোনো রকম কোনো ভ্রূক্ষেপ করলেন না, বাটি কিংবা ঘটি দিয়া। তিনি তার স্বামীর দিকে তিনি চেয়ে রইলেন। অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? তা তিনি তার স্বামীকে বললেন যে, তুমি মনে মনে কি ভেবেছ সেটা বলো। স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে চাটুর্যমশাই ভিতরে ভীতের সঞ্চার হলো। স্ত্রীর এতটাই নরম করে জিজ্ঞাসা করছেন যে কোনোদিনই এরকম করে নরমভাবে জিজ্ঞাসা করেন না, কিন্তু কেন জিজ্ঞাসা করছেন সেটা ভেবেই কিন্তু চাটুর্যমশাই কিন্তু একটা ভীত হলো যে কেন আমাকে এরকম করে জিজ্ঞাসা করছে। তিনি এর মধ্যেই একটা ঝড়ের পূর্বাভাস দেখতে পেলেন। ঝড় ওঠার আগে যে আমরা কি দেখি, হঠাৎ করে ঝড় আসে না, ঝড়ের একটা পূর্বাভাস তৈরি হয়, তারপরেই ঝড় আসে। চাটুর্যমশাই মনে করছেন এরপর হয়তো কোনো বিপদ সংকেত আসবে বলে অন্নপূর্ণা এত নরম হয়ে আছে। আজকের ভিডিওতে পুরো ক্লাসটা করা গেল না, আমি কালকে এটা শেষ করব। ধন্যবাদ।